বোধহয় হেঁটে যেতে পারবে না। কি করব এখন? যামিনী সায়নের দিকে তাকিয়ে বলে। তো আমি কি করব? ওনা হেঁটে যেতে পারবে? বল এখন যেতে। সায়ন বিরক্ত হয়ে বলে। বাবা শোনো, মাইয়াডারে একটু ধইরা গড্ডায় নিয়ে যাও। বেতায় দেখো না কি কষ্ট পাইতেছে। আমরা তো ওরে নিয়ে যাইতে পারতেছি না। মনিরা বেগম সায়নের হাত ধরে বলে। হেঁটে তো যেতে পারবে না, এখন আমি কিভাবে ওরে নেব? সায়ন মনিরা বেগমকে জিজ্ঞেস করে। কোলে করে নে, আর তো উপায় নেই। ফোরন মেরে বলে শ্রেয়া। সায়ন বোধহয় এই কথাটা শোনার অপেক্ষায় এতক্ষণ ছিল। মুখ ঘুরে রায়দার দিকে তাকায়, আর রায়দা শ্রেয়ার কথার প্রতিবাদ করতে নিলে সায়ন এসে রায়দাকে কোলে তুলে নেয়। রায়দার চোখ বন্ধ করে নেয়, তার ইচ্ছে করছে না সায়নের মুখটা দেখে লজ্জায় পড়তে। রায়দাকে নিয়ে নিজের রুমের বিছানায় শুইয়ে দেয় সায়ন। রুমে ভিড় না করে সবাই নিজের কাছে যান। সায়ন দরজার সামনে দাঁড়িয়ে বলে। সব যাও, আমি পানি গরম কইরা আনি। গরম পানি সেক দিলে বেতনার জায়গায় আরাম পাইব। কথাগুলো বলে মনিরা বেগম রান্নাঘরের দিকে যায়। শ্রেয়া আর যামিনী বসে আছে রায়দার পাশে। চোখ বন্ধ করে শুয়ে আছে রায়দা। সায়ন চেয়ার টেনে সেটা উল্টে দিকে ঘুরিয়ে দরজার সামনে বসেছে। হাত দুটো একটার উপর আরেকটা রেখে মাথা ঠেকে রায়দার দিকে দৃষ্টি ফেলে রেখেছে সে। সায়ন ভাই, রাই আপারে পুরা হিরোর মতন কোলে উঠাইছে। সিনেমায় যেমনি নায়ক নায়িকারে কোলে তুলে একদম সেইমভাবে মনে হইল আমি বাস্তবের নায়ক নায়িকা দেখতাছি। আমার না যা শরম করতাছিল। শিমু তার বান্ধবীর সাথে রসিয়ে রসিয়ে কথাগুলো বলছিল উঠোনে বসে। ডাক্তারকে নিয়ে আরাফ আর রুবেল ঘরে প্রবেশ করছিল। তখনই শিমুর বলা কথাগুলো আরাফের কানে আসে। শিমুর পানে একবার তাকিয়ে আরাফ ঘরের দিকে যায়। ডাক্তার রায়দার ক্ষতস্থানে চেক করতে থাকে। ব্যথায় রায়দা যামিনীর বুকে মুখ লুকিয়ে আছে। যামিনী রায়দার পিঠে হাত তুলে তাকে ভরসা দিচ্ছে। ডাক্তার কিছু ওষুধের নাম লিখে দিয়ে বলে। আচ্ছা, যাচ্ছি, চলেন আপনি। রুবেল ডাক্তারকে বলে। চাচা, আপনার ভিজিট। সায়ন ডাক্তারের সামনে 500 টাকার নোট ধরে বলে। এখানে এক্সরে করানোর ব্যবস্থা আছে, আমি দিচ্ছি, তুই রাখ। আরাফ বলে ওঠে। আরাফের কথা শুনে সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে আরাফের দিকে তাকায়। ব্যথার মধ্যেও রায়দা বুঝতে পারে ভিজিট নিয়েও অজান্তে দুই বন্ধু কিনা ঝামেলা করে বসে। সব কিছুর মূল যে সে, এটা ভেবে নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে তার। আপু ব্যথা করছে। যামিনীকে ছেড়ে ব্যথায় কাতরাতে থাকে রায়দা। আরাফ দৌড়ে এসে যামিনীর হাতে ঔষধ আর পানি দিয়ে বলে খাইয়ে দিতে। ততক্ষণে ডাক্তারকে টাকা দিয়ে বিদায় করেছে সায়ন। রায়দা দুই বন্ধুর ঝামেলা এড়াতে ঢংটা করে, কারণ সায়ন যদি এই মুহূর্তে আরাফকে নিয়ে সন্দেহ করে তাহলে রায়দার আর ঢাকা ফেরা হবে না। মনিরা বেগম একবার গরম পানি করে বোতলে ভরে দিয়ে গেছে আবারও গরম পানি করতে। এবার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে তা দিয়ে ব্যথার স্থান মুছে দিচ্ছে। রুম থেকে সকলকে বের করে দিয়েছে যামিনী। শ্রেয়া, আরাফ, সায়ন দরজার সামনে দাঁড়িয়ে আছে। রুবেল ঔষধ এনে দিতে আরাফ তা যামিনীর হাতে দিয়ে যায়। শ্রেয়া উঠে রুমে চলে যায়। আরাফ আর রুবেল গিয়ে বসার ঘরে বসে। আরাফের ইচ্ছে করছে রায়দার পাশে বসতে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। ঔষধ খেয়ে চোখ বন্ধ করে শুয়েছিল রায়দা। যামিনী রায়দার পায়ে গরম পানির বোতল ধরে রেখেছিল। একটু আরাম পেতেই ঘুমে তলিয়ে যায় রায়দা। রায়দার ঘুম ভাঙে কপালে কারো স্পর্শে। ঘুমের মধ্যে হালকা নড়ে চড়ে ওঠে এসে। ঘুমকাতুর চোখগুলোকে টেনে খোলার চেষ্টা করে। শেষে ঘুমের সাথে যুদ্ধ করে চোখ খুলে রুমে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না। বালিশের পাশে হাত চালে মনে পড়ে তার ফোন তো সানজিদার রুমে চার্জে দিয়েছিল। শোয়া থেকে আস্তে আস্তে উঠে বসে সে। নড়াচড়া করতেই পায়ের ব্যথার জায়গাটা নিজের উপস্থিতি জানান দেয়। তবে ওষুধ খাওয়ার কারণে ব্যথা অনেকটা কমেছে। সঞ্জিদা, শিমু, সোনিয়া আন্টি, কেউ কি আছেন এখানে? একটু হেল্প করুন আমায়। দরজার দিকে তাকিয়ে রায়দা ডাকতে থাকে। দরজা খুলে রুমে প্রবেশ করে সুইচ টিপ দেয় কেউ। হুট করে চোখে আলো পড়াতে চোখ বন্ধ করে ফেলে রায়দা। জি আপা, কন? সানজিদা বলে। সানজিদার কণ্ঠ পেয়ে রায়দা তাকায়। সবাই কোথায়? সানজিদাকে জিজ্ঞেস করে রায়দা। সবাই তো উড়ানে বইছে, আপনার খালা নানি হারাও আইছে। সানজিদা বাইরে ইশারা করে বলে। ও, আমাকে নিয়ে যেতে পারবা? ব্যথা কমেছে, আমি উঠোনে যেতে পারবো। সানজিদার দিকে হাত বাড়িয়ে বলে রায়দা। কিন্তু আপা, ভাই তো বকবো মোরে। সানজিদা মুখ কালো করে বলে। কোন ভাই? আমি বলছি আমার পায়ের ব্যথা কমেছে, চলো তুমি। শাহন ভাই কইছিল আজকে রাইতে আপনারে এই বিছানা থেকে না নড়াইতে। রায়দা উল্টো ধমক দিয়ে বলে। তোমার ভাই যা খুশি বলুক, আমার পা আমার থেকে সে কি ভালো জানবে নাকি?
রায়দা সানজিদার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে বলে। রুমের মধ্যে সানজিদার কাঁধে হাত দিয়ে কয়েক কদম হাঁটার পর রায়দা বুঝে সে হাঁটতে পারবে। বাহ, ডক্টরের ওষুধ তো ভালোই কাজ করেছে, ব্যথা অনেকটাই কমেছে। আশা করি কালকে সকালে একদম সুস্থ হয়ে যাব। রায়দা হাসি দিয়ে বলে। সানজিদা রায়দাকে ধরে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে বসার ঘরের দিকে নিয়ে যায়। সেখানে রুবেল ঢুকছিল। আরে রাই, উঠলা কেন তুমি? ব্যথা কমছে? রুবেল জিজ্ঞেস করে। হ্যাঁ ভাইয়া, কমেছে। রায়দা হেসে বলে। সানজিদা এমএ আয় জলদি। রান্নাঘর থেকে সানজিদাকে ডাকে মনিরা বেগম। তুমি যাও, আমি রাইকে নিয়ে যাচ্ছি। রুবেল হাত বাড়িয়ে রায়দার হাত নিজের কাঁধে রাখে। হ্যাঁ যাও তুমি, আমি ভাইয়ার সাথে যাচ্ছি। সানজিদাকে বলে রায়দা। সানজিদাও চলে যায় রান্নাঘরে। রাই, তোমার কোনো বই আছে? রুবেল জিজ্ঞেস করে। না, কেন ভাইয়া? রায়দা প্রশ্ন করে। আরে আজ একটু বই না নাই দেখা তুমি এই রুবেলের মতো চমৎকার দুলাভাই মিস করলা। তোমারে শালি বানানোর বহুত ইচ্ছা জাগছিল, কিন্তু পূর্ণ হইল না। রুবেলের কথা শুনে জোরে হাসতে থাকে রায়দা। উঠানের সকলের নজর যায় ঘরের দরজার দিকে। রায়দাকে হাসতে দেখে মারিয়া জামিনী বসা থেকে উঠে এগিয়ে আসে। রায়দাকে এনে একটা ফাঁকা চেয়ারে বসিয়ে দেয় জামিনী। তুমি উঠলা কেন রাই? কিছু লাগলে বলতা, আমরা নিয়ে আসতাম। জামিনী রায়দার মাথায় হাত রেখে বলে। কয়টা বাজে আপু? রায়দা জিজ্ঞেস করে। বেশি না, রাত 8:30। কেন আপু, আপনার বিজনেস মিটিং আছে কেন? রুবেল প্রশ্ন করে। আরে না ভাইয়া, মারু গিয়ে নানু আর খালামণিকে ডাক দে। আর শোন, উপরে সানজিদার রুমে আমার ফোনটা এনে দে তো একটু। রায়দার কথায় মারিয়া মাথা নাড়িয়ে ঘরের ভেতর চলে যায়। ব্যথা কমেছে আর একা একা ভেতরে ভালো লাগছিল না, তাই বাইরে হাওয়া খেতে এলাম। জামিনীর দিকে তাকিয়ে বলে রায়দা। ভালো করছো, তবে সাবধানে তোমাকে চলাচল করতে হবে। অলরেডি বাম পায়ে 2বার ব্যথা পেয়েছো। আরাফ রায়দাকে সতর্ক করে বলে। আরাফের কথা শুনে তখনকার ঘটনা মনে পড়ে রায়দার। সায়নের রুম থেকে বের হয়ে আশেপাশে দেখছিল কেউ দেখছে কিনা। তারপর সিঁড়ি দিয়ে ওঠার সময় সায়নের রুমের দিকে তাকিয়েছিল। তার খালি মনে হচ্ছিল সায়ন এই বুঝি রুম থেকে বেরোবে। সিঁড়ির দিকে না তাকিয়ে পা ফেলে ফলাফল 2 সিঁড়ির উপর থেকে নেমে পড়ে যায়। রায়দার কপাল ভালো বেশি উপর থেকে পড়েনি, নাহলে পাটাই ভেঙে বসে থাকতো সে। কিছু ভাবছো রাই? জামিনী রায়দার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে। না আপু, কিছু বলছিলে? রায়দা হালকা হেসে জিজ্ঞেস করে। কি ব্যাপার রাই, বইসা আছো এখানে? আর তোমার মন কই উঠতাছে? কতটি প্রশ্ন করলাম, আমার গলা শুকিয়ে মরুভূমি হইয়া গেছে। রুবেল নিজের গলায় হাত দিয়ে বলে। রাই, তোর পায়ের কি অবস্থা? শুনলাম 2বার ব্যথা পাইছিস। সাবিনা রায়দার পাশে বসে বলে। ব্যথা তো একটু কম, আশা করি বাড়ি ফিরতে পারবো। রায়দা সাবিনার হাত ধরে বলে। না না, যতদিন না তুমি পুরা সুস্থ হইবা এই বাড়ি থেকে এক পাও বাহিরে দিবা না। মনিরা বেগম পিছন থেকে বলে। সানজিদা ট্রেতে চা এনে সবার হাতে একটা করে কাপ দিতে থাকে। আরাফের হাতে কাপ দিতে নিলে সে ট্রে থেকেই কাপ তুলে নেয়। আরাফের পাশে বসা রুবেল সানজিদার হাতের কাপটা নেয়। এতে সানজিদা মুখ কালো করে ফেলে। মামি, আসলে আমার কিছু কাজ আছে তো, তাই ফিরতে যাচ্ছিলাম। কাজ শেষ করে আবার আমি আসবো। রায়দা মনিরা বেগমকে বুঝিয়ে বলার চেষ্টা করে। আমার কথাই শেষ কথা, এখন যদি চেয়ারম্যান সাহেব আইসাও কয় লাভ নাই। মনিরা বেগম গম্ভীর মুখ করে বলে। ঠিক কইছে মনিরা। আলিয়া বেগম সাই দিয়ে বলে। পোলাপান এখানে থাকুক, চল আমরা ভেতরে গিয়ে রান্না সারি আর গল্প করি। সাবিনাকে ডেকে বলে মনিরা। তোমার লগে পরে আলাপ করমুনি। রায়দাকে কথাটা বলে সাবিনা উঠে চলে যায়। মারিয়া ফরিনে রায়দার হাতে দেয়। রায়দা দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকালে দেখে সায়ন বসে আছে তার বরাবর, তবে দৃষ্টি ফোনে। সায়নের বাম পাশে বসেছে আরাফ আর তার পাশে রুবেল। সায়নের ডান পাশে বসেছে শ্রেয়ার পাশে সানজিদার পাশে জামিনী আর জামিনীর পাশে রায়দার পাশেই মারিয়া আর শিমু বসা। জাহিদ এসে একটা গিটার সায়নের হাতে দেয়। রায়দা অবাক হয়ে তাকে বোঝার চেষ্টা করছে হচ্ছেটা কি। সায়ন গিটারের তার ঠিক করে টুংটাং শব্দ তুলে গিটার বাজাতে শুরু করে। জাহিদ একটা চেয়ার টেনে শিমুর পাশে বসে। উনি গান করবেন? জামিনীর কানে কানে জিজ্ঞেস করে রায়দা। হ্যাঁ, ও তো আমাদের বন্ধুমহলের অরিজিৎ সিং। একবার কথায় কথায় বলেছিল এক মেয়েকে ইমপ্রেস করার জন্য গিটার শিখেছে। তবে এত বছরে আজও আমরা সেই মেয়েকে দেখলাম না। ওর গাড়ির ডিকিতে গিটার থাকে। জাহিদকে দিয়ে
আনালাম যাতে ও আমাদের গান শোনায়। ফিসফিস করে রায়দার কানে বলে যামিনী। সায়নের গিটারের শব্দ ধীরে ধীরে বাড়তে থাকে। চোখ বন্ধ করে গিটারের সুর তুলে চলেছে সে। রাতের নির্জনতা, ঝিঝি পোকার ডাক, ঠান্ডা হাওয়া বইছে আর সাথে সায়নের তোলায় গিটারের সুর পুরো পরিবেশটা অন্যরকম করে তুলেছে। সকলে আর এক জগতে চলে যায়। আরাব 2 হাত ভাঁজ করে রায়দার দিকে তাকিয়ে আছে। রায়দার দৃষ্টি মাটির দিকে। গলা ঝেড়ে চোখ খুলে সায়ন গাইতে শুরু করে। রায়দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গাইতে থাকে সায়ন। সায়নের গাওয়া প্রতিটা শব্দ যেন রায়দার শরীরে কাঁটার মতো বিঁধতে থাকে। মুখ তুলে সায়নের দিকে তাকালে দেখে সায়ন তার দিকেই তাকিয়ে গাইছে। চোখ সরিয়ে ফেলে রায়দা। সায়নের গান শেষ হলে রায়দা বাদে সবাই হাততালি দেয়। রায়দা অপ্রস্তুত হয়ে যায় এমন পরিস্থিতিতে। পুরাই ভার্সিটির পরিবেশে চলে গেছিলাম। রুবেল বলে ওঠে। একদম সেই ক্যান্টিনের আড্ডা আর শানের গিটারের সুর, সব কিছু প্রচণ্ড মিস করি। রুবেলের কথার সাথে একমত হয়ে বলে শ্রেয়া। এরপর কে কোথায় থাকবে ঠিক নেই। আরাফ বলে। সায়নের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে সায়ন যে তার মা কল দিয়েছে। তোরা গল্প কর, আমি আসছি। বসা থেকে দাঁড়িয়ে সায়ন বলে। আন্টি? যামিনী প্রশ্ন করে সায়নকে। হ্যাঁ, মা কল দিয়েছে। গত 1 সপ্তাহ ধরে কল দিয়ে বলছে মেয়ে দেখতে যাবে। আমি কবে ফিরবো, তাকে ফাইনাল সুখবর দিতে হবে। শেষের কথাটা বলে ঠোঁট টেপে হাসি দেয় সায়ন। ফোন নিয়ে পুকুর পাড়ে চলে যায় সায়ন। এদিকটা অন্ধকার, তাই উঠান থেকে কেউ সায়নকে দেখতে পাবে না। তবে উঠানে আলো থাকায় সায়ন স্পষ্ট সব দেখতে পায়। সঞ্জিতা তো ভালো গান পারে, ওই একটা গান। আরাফ সাজিদার দিকে তাকিয়ে বলে। আপনি জানলেন কি করে? চোখ জোড়া ছোট করে আরাফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে রায়দা। আরে গাইতে শুনছিলাম, সঞ্জিতার গান ধরেন। আরাফ জবাব দেয়। সাজিদা গাইতে শুরু করে, কিন্তু রায়দা মুখ গোমরা করে বসে থাকে। পায়ে ব্যথা থাকায় সে পারফর্ম করে দেখাতে পারছে না। ব্যথা না থাকলে এতক্ষণে উঠানে ভিড় জমিয়ে দিত সে। হ্যাঁ মা, বলো। পুকুর পাড়ে দাঁড়িয়ে ফোন কানে বলে সায়ন। তুই আমার কল ধরছিস না কেন? হে কেমন ছেলে আমি পেটে ধরলাম খোদা। হে তুই কি ঠিক করেছিস আমার কোনো কথা কোনো কালে শুনবি না? পুকুর পাড়ে দাঁড়িয়ে ফোন কানে নিয়ে বলে সায়ন। ফোনের অপর পাশ থেকে ন্যাকা কান্না করে বলতে থাকে রিনা। আহা মা, কান্না থামি, আসল কথা বলো। শোন, আমার বান্ধবীর বোনের মেয়ের ছবি দিয়েছে একটু আগে। আমি দেখলাম কি যে সুন্দর। তোকে ছবি পাঠাবো, তুই একটু দেখ। তোমাকে না আমি আগে নিষেধ করেছি আমার জন্য মেয়ে দেখতে হবে না? কতবার এক কথা বলবো? সায়ন বিরক্ত হয়ে বলে। বাবা শোন, ওই মেয়েকে কি তুই খুঁজে পাবি নাকি? কত বছর হয়ে গেছে, এতদিনে মেয়ের বিয়ে হয়ে বাচ্চার মা হয়ে বসে আছে, আর তুই ওই মেয়ের মাকে। আমার একদম পছন্দ না। রিনার কথায় সায়ন হেসে দেয়। বেয়াদব ছেলে, মায়ের কথায় দাম দেয় না, আবার হাসে। এই দেখ সায়ন্তিকা, তোর ভাই আমার কোনো কথায় কানে নেয় না। রিনা আবারও ন্যাকা কান্না করতে থাকে। মা, তোমার ছেলে বউকে আমি পেয়েছি। সে এখনো সিঙ্গেল, বাচ্চা তো দূর, বয়ফ্রেন্ডও নেই। আমার রাস্তা একদম ক্লিয়ার। আমি ঢাকায় ফেলে সব ব্যবস্থা করব। রায়দার দিকে তাকিয়ে সায়ন বলতে থাকে। কেউ হয়তো হাসির কিছু বলেছে, সেটা শুনে রায়দা হাসতে হাসতে মারিয়ার গায়ে ঢলে পড়ে। দূর হতে এই দৃশ্য দেখে সায়ন বুকের বাঁ পাশে হাত দিয়ে হাসতে থাকে। এই তুই মেয়েটাকে কই পেলি? মানে এত বছর পর এই মেয়ে বের হলো কই থেকে? যেখানে প্রথম দেখেছিলাম সেখানেই। মেয়ে কি এবার রাজি? মানে ও রাজি হলে তো ওর 14 গোষ্ঠীর পেরোয়া করি না। ছেলের জন্য না হয় ছেলের দরজার শাশুড়িকে সহ্য করতাম, সমস্যা নেই। তোমার হবু বৌমাকে নিয়ে যত সমস্যা। সে এখন আগের ঘটনার জন্য প্রচুর ক্ষেপে আছে আমার উপর। আমি তো ভেবেছিলাম সব ভুলে গেছে, কিন্তু তার গোল্ডফিশ মেমোরিতে সবই মনে আছে। দেখ বাপ, যেমন পারিস মেয়েটাকে রাজি করে আমার পুত্রবধূ কর। কিভাবে তুই ওর রাগ ভাঙাবি সেটা তোর ব্যাপার। ওর রাগ করার কারণও যথাযথ। তুই যা করেছিস তাতে আমারই তোকে মারতে মন চায়। এখন থেকেই পুত্রবধূর পাল্লা ভারী করছো মা। ঠিক আছে, আমিও দেখছি কি করা যায়। সায়ন্তিকা কই? তোর বোন কি জানি কাজে ব্যস্ত বলল, পরে কল দিবে। আচ্ছা, রাখছি তাহলে। এই সায়ন, বউয়ের একটা ছবি দিয়ে দেখি। না মা, একেবারে সামনাসামনি দেখবা। ঠিক আছে, ছবি যখন দিবি না কি আর করার, রাখছি তাহলে।
কল কেটে সায়ন হাসি মুখে রায়দার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর মুখ গম্ভীর করে উঠানে এগিয়ে যায় সে। খাবারের টেবিলে সকলে বসে আছে। মহিউদ্দিন অনেকদিন পর সবাইকে পেয়ে বেশ আনন্দিত। রায়দা মামুনি, তোমার পায়ে ব্যথা কমেছে? বেশি হাঁটাহাঁটি করো না, তাহলে হিতে বিপরীত হবে। মহিউদ্দিন রায়দার দিকে তাকিয়ে বলে, না মামা, পেন কিলার খেয়ে ব্যথাটা কমেছে। আশা করি রাতটা বিশ্রাম নিলে একদম সুস্থ হয়ে যাব। জোরপূর্বক হেসে বলে রায়দা। তুমি এই বাড়িতে থেকে সুস্থ হও, তারপর নানু বাড়িতে যেও। এটাও তো তোমার বাড়ি। সাইনর নানার বাড়ি মানে তোমারও নানার বাড়ি। মহিউদ্দিনের এমন কথায় রায়দা কি জবাব দেবে খুঁজে পায় না। পাশে বসা সায়নের দিকে তাকিয়ে দেখে সায়নের মুখভঙ্গির কোনো পরিবর্তন নেই। তা কেমন ঘুরলা তোমরা? মহিউদ্দিন জিজ্ঞেস করে। আরে মামা দারুণ ঘুরছি, হাতে সময় থাকলে আরো কিছুদিন থাকতাম। রুবেল জবাব দেয়। মনিরা বেগম সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছিল। রায়দার বাম পাশে বসেছে সায়ন আর ডান পাশে মারিয়া। মারিয়া তো এখানে বসতে চায়নি, রায়দায় জোর করে বসিয়েছে। আরাফ বসেছে রায়দার বিপরীতে, তারই ডান পাশে বসেছে রুবেল। বাম পাশে বসেছে জামিনী, শ্রেয়া আর সানজিদা। মইহুদ্দিন রুবেল আর আরাফের সাথে গল্প করছে। রায়দার প্লেটে মারিয়া খাবার দিচ্ছিল। সায়নের কাশির শব্দে রায়দা বিরক্ত হয়। অনেকক্ষণ ধরে সায়ন কাশি দিচ্ছে। চোখ ঘুরে সায়নের দিকে তাকায় দেখে সায়ন চুপচাপ খাচ্ছে, তবে সায়নের বাম হাত রায়দার দৃষ্টি কাড়ে। সায়ন বাম হাতে রায়দার পায়েলটা নিয়ে হাতটা উঁচু করে পায়েলটা ধরে রেখেছে। হাত নিচু করে রাখায় একমাত্র পাশে বসা রায়দা ছাড়া কেউ পায়েলটা দেখতে পায় না। রায়দা অবাক হয়ে যায়, তার সন্দেহ মিলে গেছে এটা বুঝতে পেরে। চোর একটা। বিড়বিড় করে রায়দা বলে, কবে জানি মন চুরি করে ফেলে। ধীর গলায় বলে সায়ন। একবার শুধু পাটা ঠিক হোক, তারপর দেখাবো মজা। দাঁতে দাঁত চেপে বলে রায়দা। আই এম ওয়েটিং। সায়ন জবাব দেয়। আপা কিছু বলছো? মারিয়া রায়দাকে জিজ্ঞেস করে। না, কিছু বলিনি তো। পাটা বোধহয় ব্যথা করছে, তাই আর কি। মারিয়ার কথা আর জবাবে রায়দা বলে। মারিয়ার থেকে চোখ সরিয়ে আরাফের দিকে তাকায় রায়দা। আরাফ কথা বলায় এত ব্যস্ত রায়দার দিকে তাকাচ্ছেও না। বিরক্ত হয়ে রায়দা একটা কাজ করে বসে। ভাইয়া, ডালের বাটিটা একটু দেন তো। আরাফকে ডাক দিয়ে বলে রায়দা। ভাইয়া ডাক শুনে আরাফের মুখটা অমাবস্যার মতো করে ডালের বাটিটা এগিয়ে দেয়। আরাফের মুখের অবস্থা দেখে রায়দা বেশ খুশি হয়। আরাফ গল্প করা বন্ধ করে খেতে থাকে। খাওয়ার মাঝে মুখ তুলে তাকালে দেখে রায়দা ইশারায় কিছু বলছে। রায়দা হাতের আঙুলের ইশারায় বোঝায় খাওয়ার পর দেখা করার জন্য। আরাফ রায়দার ইশারা কোনো জবাব দেয় না। অভিমান করে বাকি খাবার খেয়ে সকলের আগে উঠে যায় টেবিল থেকে। রায়দা আরাফের এমন ব্যবহারে কি রিয়াকশন দিবে বুঝে উঠতে পারে না। গালে হাত দিয়ে খেতে থাকে রায়দা। চেয়ারে বসে রায়দার ঝিনুকের পায়েলটা ডান হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সায়ন। মুখ তুলে বিছানার দিকে তাকায়। রায়দার এই রুম থেকে যাওয়ার পর বিছানা যেরকম এলোমেলো হয়েছিল সেভাবেই আছে। সায়নের চোখে এখনও বিছানায় শোয়া রায়দার ঘুমন্ত মুখটা ভাসছে। সন্ধ্যায় কয়েকবার রুমে উঁকি দিয়ে রায়দাকে দেখে গেছে সে। ঘুমন্ত অবস্থায় রায়দাকে দেখে বারবার মনে হচ্ছিল লাগেজে ভরে নিয়ে এখান থেকে পালাতে। শেষবার রুমে ঢুকে নিজেকে সংযত না করতে পেরেই রায়দার কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল সে। রায়দা নড়ে চড়ে উঠতে চোরের মতো পালিয়ে উঠানে গিয়ে এমন ভান ধরেছিল যেন কিছুই হয়নি। টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে বিছানার দিকে তাকিয়ে প্যাকেটটা আবারও টেবিলে রেখে দেয়। প্যাকেটটার পাশে এই পায়েলটা রাখে। ধপ করে বিছানায় উপরে শুয়ে পড়ে সায়ন। বালিশের কভার থেকে রায়দার শ্যাম্পুর ঘ্রাণ নাকে আসতে চোখ বন্ধ করে ফেলে সায়ন। আজকে সারাদিনে এত কিছু ঘটেছে, সায়নের কাছে এখনও সব কিছু কল্পনার বাইরে। কি শ্যাম্পু দাও বলো তো? গ্রানে আমার আত্মা বের হয়ে আসতে চাচ্ছে। মনে হচ্ছে তুমি পাশে শুয়ে আছো। বিয়ের পর এত গ্রানের শ্যাম্পু তুমি ব্যবহার করতে দেওয়া যাবে না। পরে দেখা যাবে এই গ্রানে আমি পাগল হয়ে যাব। বালিশটাকে জড়িয়ে বলতে থাকে সায়ন। তোমাকে এবার আর ছাড়ছি না রে। তোমার মত থাকুক আর না থাকুক, বউ তো তুমি আমারই হবে। শোয়া থেকে উঠে বসে বিড়বিড় করে বলতে থাকে সায়ন। বালিশের কভারটা খুলে সেটা লাগেজে ভরে নেয় সায়ন। বিছানায় এসে ফোনটা হাতে নিয়ে গাড়িতে তোলা রায়দার ঘুমন্ত ছবিটার দিকে তাকিয়ে থাকে। এরপর ফোনটা বুকের ওপর রেখেই ঘুম দেয় সে। পায়ে ব্যথা নিয়ে সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করলে রায়দার পায়ের ব্যথা আরও বাড়বে। সেই কথা চিন্তা করে মনিরা বেগম রায়দাকে রুবেল আর আরাফের রুমে থাকতে দিয়েছে। আর যেই রুমটা রায়দার জন্য পরিষ্কার করেছিল দুই বন্ধুকে দিয়েছে সেখানে থাকতে।
ঘুমের মধ্যে সানজিদার হাত পা ছোড়াছুড়ি অভ্যাস আছে, সেই জন্য মনিরা বেগম রায়দার সাথে সানজিদাকে ঘুমাতে দেয়নি। মারিয়া আর সানজিদাকে একসাথে শুতে দিয়েছে, রায়দাকে বিশ্রাম করতে একা ছেড়ে দিয়েছে। সাবিনা আলিয়া বেগম বাড়ি চলে গেছে, কিন্তু মারিয়া রয়ে গেছে। অবশ্য রায়দাই রেখে দিয়েছে মারিয়াকে। বিছানায় শুয়ে ভাবছে আরাফের সাথে কিভাবে সানজিদার বিষয়ে জিজ্ঞেস করবে। আরাফ কেন যে খাবার টেবিলে অমন ব্যবহার করলো এটা এখনো বুঝে উঠতে পারছে না সে। একটু আলাদা কথা বলতে চেয়েছে, এতে এত ইগনোর করার কি হলো? খাবার শেষ করে আরাফকে আর দেখতেই পায় না রায়দা। আরাফের প্রতি এক রাজ্যের অভিমান নিয়ে রায়দার চোখ বন্ধ করে শুয়ে থাকে। রায়দার পেজে গিয়ে ট্রাভেলিং ভিডিওগুলো দেখছে আরাফ। কানে ইয়ারফোন গুঁজে ভিডিওতে বলা রায়দার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনছে। রায়দা যখন ভিডিওতে হুটহাট হেসে উঠছে, আরাফও হেসে দেয় রায়দার হাসি দেখে। প্রশ্ন উইথ রায় নামক একটা ভিডিওর টাইটেল দেখে আরাফ দেরি না করে ভিডিওটা প্লে করে। রায়দার দিকে ক্যামেরা তাক করে সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস। রায়দার দিকে ক্যামেরা তাক করা ক্যামেরাম্যান প্রশ্ন করে, ধ্যাত, একটু ভাব নিলাম, দিলি তো নষ্ট করে। অর্ক চুপ, আগে আমায় বলতে দে, না হলে তোর বেতন কাট করে দেব। রায়দা মুখটা একদম গম্ভীর করে জবাব দেয়, ওকে মালকিন, আপনি বলুন না হয় আমাদের মতন গরিব শ্রমিকের বেতন কাট করে দিবেন। অর্ক রায়দার কান টেনে বলে, তো যা বলছিলাম, আমার একের ভিতর অনেক গুণ আছে। এমন কাউকে চাই বলবো না, তবে ছেলেটার মধ্যে আমাকে হ্যান্ডেল করার মতো বুদ্ধি থাকতে হবে। গায়ের রং যে কোনো রঙের হলেই হবে, তবে স্পেশাল প্রেফার হলো শ্যামবর্ণ। আমার খুব ইচ্ছা শ্যামবর্ণের পুরুষের জন্য পাগলামো করব। আমি রান্নার ঝামেলা একদম পছন্দ করি না, তো সেই যদি একটু একটু রান্না পারে চলবে, না পারলে সমস্যা নেই, বাইরে থেকে অর্ডার করে নিব। লাস্টলি আমাকে এত ভালোবাসতে হবে, এই বিষয়ে কিপটামো চলবে না একদম। ভিডিওতে রায়দার বলা কথাগুলো মন দিয়ে শুনছিল আরাফ। এইরকম সময় রুবেল তার পা আরাফের গায়ে তুলে দেয়। আরাফ বিরক্ত হয়ে ঘুমন্ত রুবেলের গালে আস্তে একটা থাপ্পড় বসায়। ভূত ভূত, আল্লাহ ভূতে থাপড়ে দিল রে। ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলে রুবেল, চুপ করে ঘুমা, না হলে আরেকটা গালে মারবো। আর আমি তোর বউ না যে ইচ্ছে মতো আমার গায়ে হাত পা তুলে দিবি? মনে হচ্ছে সরকারি পাইছিস, ইচ্ছে মতো গায়ে হাত পা তুলে দেয়। আরাফ রুবেলের বাহুতে ধাক্কা দিয়ে বলে, আমার এ তো স্বাদের ঘুমটা ভাঙ্গে দিলি শালা। কি সুন্দর স্বপ্নে ঐশ্বরিয়ার সাথে কাজরার ড্যান্স দিছিলাম, দিলি পুরা স্বপ্ন মাটি কইরা। বাহ। আরাফ পাশ করে চোখ বন্ধ করে শুয়ে থাকে। রুবেল আরও কি বলছিল তা কানে নেয়নি আরাফ। পরের দিন সকালবেলা, মালেকার মাইয়া কলির বিয়া শুক্রবারে মানে পরশু। কালকে হইল গায়ে হলুদ, আমগো বাড়ির সবাইরে দাওয়াত দিছে। আর যখন হুঁসে সায়ন আইছে, কইছে সবাইরে অবশ্যই হলুদে আর বিয়ে পাড়াইতে। টেবিলে নাস্তা দিয়ে বলে মনিরা বেগম, মগরেও যাইতে কইছে, এমনকি আপারেও যাইতে কইছে। রায়দার দিকে তাকিয়ে বলে মারিয়া, গ্রামে ফিরে, বাহ, গ্রামের বিয়ে কখনো খাই নাই, ফেরার আগে বিয়ে খাইলে মন্দ হয় না। রুটি চিবাতে চিবাতে বলে রুবেল, তোর তো খালি খাই আর খাই। শ্রেয়া রুবেলকে ভেঙচি দিয়ে বলে, আমি আমরা যেতে আগ্রহী, তবে সায়ন যাবে কি না সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। রাই, তুমি যাচ্ছ তো? জামিনী রায়দাকে প্রশ্ন করে, জানি না আপু, পায়ের ব্যথা ঠিক হলে বলতে পারবো। অপ্রস্তুত হয়ে বলে রায়দা, আমরা গেলে তোমাকেও নিয়ে যাব, সমস্যা নেই। জামিনী রায়দার বাহুতে হাত দিয়ে বলে, দরকার হলে সায়নের কোলে চড়ে যেও গতকালকের মতো। শ্রেয়া বলে। শ্রেয়ার কথা শুনে আরাফ মুখ তুলে শ্রেয়ার দিকে তাকায়। গতকালকের বিষয়টা আরাফ কানে না নিলেও শ্রেয়ার বলার টোনটা তার কাছে ভালো লাগেনি। এসব কথা কেন বলছিস? চুপ কর। শ্রেয়াকে ধমক দিয়ে বলে জামিনী। রায়দা মুখ কালো করে তার এক চেয়ার পরে বসা আরাফের দিকে তাকায়। আরাফ মুখ তুলে একবারও তাকাচ্ছে না কেন, সেই প্রশ্নের উত্তর রায়দা খুঁজে পাচ্ছে না। মুখ তুলে রান্নাঘরের দরজার দিকে তাকালে রায়দা দেখে সানজিদা আড়ালে দাঁড়িয়ে আরাফকে দেখছে। রায়দার মন চাচ্ছে আরাফের ওপর একটা চাদর দিয়ে দিতে, যাতে সানজিদা না দেখতে পারে। হঠাৎ এমন অদ্ভুত যাওয়ার কারণ খুঁজে পায় না রায়দা। মারিয়া হতাশ হয়ে সায়নের রুমের বাইরে ঘুরঘুর করছে। সায়ন এখনও ঘুম থেকে ওঠেনি। সকলে নাস্তা করছে আর মারিয়া সায়নের অপেক্ষা করছে। তার ইচ্ছে সায়নের সাথে খাবে। পেটের মধ্যে শব্দ করে উঠলে সায়নের রুমের দরজার দিকে তাকিয়ে ক্ষুধা নিবারণ করতে খাবারের রুমের দিকে যায় মারিয়া। তুই তাহলে ফিরবি কবে? অর্ক জিজ্ঞেস করে, মনে হচ্ছে আরো 2 দিন থাকতে হবে, কার নাকি বিয়ে, সেই দাওয়াতে যেতে বলছে। রায়দা জবাব দেয়,
বিয়ে খেতে দিয়ে দেখিস তোর আবার না বিয়ে হয়ে যায়। ফাহিম রায়দাকে বলে। না দোস্ত, এই কাজ করিস না, তাহলে একটা দাওয়াত থেকে আমরা বঞ্চিত হব। বাপি গলা ছেড়ে বলে। আমি তো প্ল্যান করে রেখেছি তোদের বিয়ে 1 মাস আগে থেকে শপিং করা শুরু করব। পায়েল আনন্দিত হয়ে বলে। চুপ কর আম্বানির চাচাতো বোন, আগে তুই বিয়ে করে বিদায় হ। বাপি পায়েলের কথার মধ্যে বলে। আমাকে একটা জিনিস বোঝা, তুই একই পায়ে দুইবার কিভাবে ব্যথা পাস? ফাহিম প্রশ্ন করে। এখন কি আবার পড়ে তোদেরকে দেখাবো? কি আজব প্রশ্ন, আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? রায়দা বিরক্ত হয়ে বলে। এই আরাব ভাইয়ের মুখটা কেমন হয়েছিল যখন তুই কান্না করছিলি? পায়েল রায়দাকে প্রশ্ন করে। তোর যত আজেরা প্রশ্ন, তুই যেমন তোর প্রশ্নও তেমন। বাপি পায়েলকে ধমক দিয়ে রুহি, তোর কি মন খারাপ? কথা বলছিস না কেন? বলে। রায়দা রুহিকে জিজ্ঞেস করে। না, তোরা বল, শুনছি আমি। নীরবতা ভেঙে বলে রুহি। ম্যাডাম কথা বলতে চাইছে না, তাও তোরা ম্যাডামকে বিরক্ত করছিস কেন? অর্ক ফোরন কেটে বলে। তুই চুপ কর, তোরে জিজ্ঞেস করছি নাকি? রায়দা ধমক দিয়ে বলে। রায়দা রুমে বসে বন্ধুদের সাথে অডিও কলে কথা বলছিল, তখন দরজার বাইরে কারো গলা পায়। দরজায় কেউ নক করে। দরজা খোলা আছে। রায়দা জবাব দেয়। দরজা খুলে রুমে আরাফ প্রবেশ করে। আরাফকে দেখে রায়দা অবাক হয়। আমি পরে কল দিচ্ছি, রাখ। কথাটা বলে কল কেটে দেয় রায়দা। আরাফ চুপচাপ এসে নিজের লাগেজটা খুলে রুমে থাকা জামা কাপড়গুলো গুছিয়ে ভরতে শুরু করে। গত রাতে এই রুম থেকে যাওয়ার সময় লাগেজ নেয়নি, এখন এসেছে নিতে। আপনাকে গতকাল থেকে খুঁজছিলাম, কিছু বলবো তাই। আপনি কি শুনছেন কি বলছি? রায়দা আরাফকে বলে। আরাফ কোনো উত্তর না দিয়ে নিজের মতন লাগেজ গোছাতে থাকে। রায়দা বিছানা থেকে আস্তে আস্তে উঠে চেয়ার ধরে দাঁড়ায়। কুতকুত খেলার মতো এক পা দিয়ে লাফাতে লাফাতে দরজার সামনে গিয়ে দরজা চাপিয়ে দেয় সে। আর চোখে সব দেখতে থাকে আরাফ। আমি আপনাকে কিছু বলছি মিস্টার আরাফ, সমস্যা কি? কথা কেন বলছেন না? আরাফের হাতে ধরা শার্টটা টেনে ধরে বলে রায়দা। গত রাতে কি বললি ডেকেছি মনে নেই? আরাফ গম্ভীর গলায় বলে। কি বলেছি? ও হ্যাঁ, বলছিলাম একটু দেখা করতে, কিন্তু এতে এত রাগ করার কি আছে? রায়দা মাথা চুলকে বলে। সত্যি বুঝতে পারছো না নাকি ঢং করছো? আরাফ সন্ধিয়ান দৃষ্টিতে বলে। আমি কিছুই বুঝতে পারছি না ভাইয়া, আপনি বুঝিয়ে বলুন। রায়দা ঢং করে বলে। আমি তোমার কোন জন্মের ভাই? রাগ। আরাফ রায়দার থেকে শার্টটা টেনে বলে। আপনি আমার ভাই কেন হতে যাবেন? হলে অন্য কিছু হবেন। ভাইয়া ডাকের জন্য এত রাগ করছেন? আরে বোকা মশাই, রাগও করতে পারেন আপনি। আপনি না রাগ করলে গালগুলো না টমেটোর মতো। রায়দা নিজের গালে হাত দিয়ে বলে। রাগ করলে করো, গাল লাল হয় নাকি? আরাফ অবাক হয়ে প্রশ্ন করে। হ্যাঁ হয়তো, আপনার খোঁচা খোঁচা দাড়িওয়ালা গাল দুটো পাকা লাল লাল টমেটোর মতো লাল হয়ে যায়। আচ্ছা শুনেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আমার। রায়দা শেষের কথাটা ফিসফিস করে বলে। আমি তোমার কোনো কথা শুনবো না। রায়দার থেকে মুখ ঘুরিয়ে বলে আরাফ। এই শুনেন তো, একদম ভদ্র ছেলের মতো আমার কথাগুলো শুনবেন। সঞ্জিদা আপনাকে পছন্দ করে। গতকালকে আপনার টি শার্ট চুরি করতে যাচ্ছিল, আবার লুকিয়ে লুকিয়ে আপনার দিকে কেমন চোখে যেন তাকায়। আপনি এর একটা বিহিত করুন। রায়দা আরাফের কানের কাছে গিয়ে বলে। আমাকে লুকিয়ে দেখলে তোমার কি সমস্যা? আর ইউ জুয়েলার্স রাইট? রায়দার দিকে ভ্রু উঁচিয়ে আরাফ প্রশ্ন করে। আম নট জেলাস, কথাটা বলার প্রয়োজন বোধ করেছি তাই বললাম, আর কিছুই না। আরাফের কথা শুনে মুখ গোমরাহ করে বলে রায়দা। রায়দা আরাফের সামনে থেকে সরে বিছানায় যেতে নিলে পিছন থেকে আরাফ খপ করে রায়দার বাম হাত ধরে। এদিকে আসো, শুনে যাও। আরাফ আদুরে কণ্ঠে বলে। না শুনবো না, হাত ছাড়ুন। রায়দা অভিমানের স্বরে বলে। রায়দার হাত ধরেই পিছন থেকে ঘুরে রায়দার সামনে এসে দাঁড়ায় আরাফ। এই যে রাগ করছো, এখন তোমার গাল দুটো লাল টমেটোর মতো লাগছে, ইচ্ছে করে খেয়ে নেই, খেয়ে ফেলে। হেসে রায়দার গালে ইশারা করে বলে আরাফ। আরাফের কথা শুনে রায়দা হেসে দেয়। রায়দার হাত ছেড়ে বাকি কাপড়গুলো লাগেজে ভরে নেয় আরাফ। সঞ্জিতার ছোট মানুষ, তাছাড়া সায়নের বোন মানে আমারও বোন। ওর মাথায় আমাকে নিয়ে অনেক ভুল ধারণার সৃষ্টি হলে আমি সেটা দূর করার চেষ্টা করব। তুমি এই বিষয়ে চিন্তা করো না, তুমি শুধু নিজের খেয়াল রেখো। আরাফ লাগেজ হাতে বলে রায়দাকে। আরাফের কাছ থেকে জবাব পেয়ে রায়দা খুশি হয়। আরাফও হাসি মুখে লাগেজ নিয়ে রুম থেকে বের হয়। মনিরা বেগম সায়নের রুমের সামনে অনবরত ডাকাডাকি করতে থাকে। একসময় ঘুম ভেঙে গেলে সায়ন উঠে রুমের দরজা খুলে দিয়ে আবারও শুয়ে পড়ে। অনেক বেলা হয়েছে, ওরও বাবা। সায়নের চুলগুলোতে হাত বুলিয়ে বলে মনিরা বেগম। মামি আরেকটু ঘুমায়, পরে উঠবো। ঘুম কাতর চোখে বলে সায়ন। এক কাম করো, গোসলটা কইরা কিছু খাইয়া আবার ঘুম দাও।